আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ সম্পর্কিত বিশেষ করে 100টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি সঠিক হিসাব সমীকরণ? অনেক সহজ, তাই না? এই যে এই লাস্টেরটা, এ সমান এল প্লাস ও ই, অথবা আমরা বলতে পারি এ সমান ও এল প্লাস ইউ বলতে পারি। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির দায় ও মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? হিসাব সমীকরণের মাধ্যমে। হিসাব সমীকরণের মাধ্যমে যে লক্ষ্য করি, এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ব্যবসার অভ্যন্তরীণ সত্তা কোনটি? মূলধন। মূলধন হচ্ছে ব্যবসায়ের ইন্টারনাল লায়াবিলিটি বলা যায়, অভ্যন্তরীণ সত্তা। নিচের কোনটি বহির্দায়? অর্থাৎ পরিশোধ করতে হবে, এটিকে বহির্দায় বলে, বাইরের সাথে সম্পর্কিত, প্রদেয় হিসাব, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেহেতু 100টি প্রশ্ন আমি আলোচনা করব, সেজন্য অনেক সময় লাগবে, তাই একটু দ্রুত বলার চেষ্টা করব, যার জন্য আমি শুধুমাত্র প্রশ্ন এবং সঠিক উত্তরটি বলে দ্রুত আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করি, নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান? সম্পদ। এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে সম্পদটা হচ্ছে মৌলিক উপাদান, মূল উপাদান। নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান, তাই না? প্রশ্ন একই হলেও অপশন কিন্তু ভিন্ন রয়েছে। এই যে দায় হচ্ছে মৌলিক উপাদান, দায় দায় রয়েছে, অন্যগুলি কিন্তু পাওনাদার, দেনাদার, সেবায়, এগুলো কিন্তু মৌলিক উপাদানের মধ্যে নেই। অর্থাৎ মৌলিক উপাদান বলতে বোঝায় এই যে হিসাব সমীকরণের তিনটা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? তো বর্ধিত রূপ হচ্ছে এই যে নিশ্চিতটি সঠিক হবে, এ সমান এল প্লাস সি মাইনাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ এখানে এ বলতে সম্পদ, এল বলতে দায়, সি মানে ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, ই হচ্ছে এক্সপেন্স, ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। এই যে লক্ষ্য করি, আমরা হিসাব সমীকরণের এটি হচ্ছে মৌলিক উপাদান। এখন এ বাম দিকে রাখলাম, এলও রাখলাম, ও ই এইটাকে ভেঙে এই লম্বা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটি কিন্তু ও ইর অন্তর্ভুক্ত। অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস উত্তোলন মাইনাস খরচ। এটি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। নিম্নের কোনটি সঠিক? এই ক্ষেত্রে এল সমান এই যে এল সমান এ মাইনাস ও ই, এটা সঠিক হবে। এই যে আমি নিচে বাম দিকে দেখাচ্ছি গণনা কার্য করে, মূল সূত্র তো এটি, এ সমান এল প্লাস ও ই। এখন যদি এলটা বামে নিয়ে আসি, এটা ডান দিকে নিয়ে যায়, এবার এই এলটা বামে রেখে ও ইটা যদি ডানে নিয়ে যায়, তাহলে এল এ মাইনাস ও ই হয়, তাই না? সেজন্য এটি সঠিক উত্তর, ব্যাখ্যাকারে আলোচনা করেছি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক? কোনটি সঠিক টিক মারতে হলে আমাদের বামে গণনা কার্য করে নিই। ওই যে মূল উপাদান, মূল সূত্রটি লিখলাম, এরপরে কি করব আমরা, ও ই যেহেতু সব বামে আছে, ও ইটাকে বামে নিয়ে আসব। এবার এটাকে ডানে নিব, অর্থাৎ দুই দিক পরিবর্তন করলাম। এখন ও ই বামে রেখে এলটা যদি ডানে নিতে চাই, তাহলে এ মাইনাস এল হবে হিসাব অঙ্কের সমীকরণ অনুযায়ী। ও ই সমান এল মাইনাস এ, এই যে এটা সঠিক উত্তর। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে যে ও ই সমান এ মাইনাস এল, এই যে এটা সঠিক উত্তর। নিম্নের কোনটি সঠিক, তাই না? দায় সমান সম্পদ মাইনাস মালিকানা, এই যে গ নাম্বারটি সঠিক হবে। এই যে বাম দিকে আমি দেখিয়ে দিলাম দ্রুত, গ নাম্বারটি সঠিক হবে, যে বাম দিকে দেখিয়ে দিলাম, সময় সেভ করার জন্য দ্রুত বললাম। নিম্নের কোনটি সঠিক, তাই না? একই রকম প্রশ্ন কিন্তু একটু ভিন্নতা রয়েছে, সেজন্য আমি ব্যবহার করেছি বারবার। তো বাম দিকে আমরা এই যে এর সমান এল প্লাস ওই, এখন সবগুলোই তো মালিকানা, তো মালিকানা সত্ত্বেও বামে রাখলে আমরা কি করব, এই যে ওই বামে রাখলে এল মাইনাস এ হবে, এ মাইনাস এল হবে, সরি, এল মাইনাস এ, অর্থাৎ সম্পদ মাইনাস দায়। কোনটা সঠিক? এই যে খ নাম্বারটি সঠিক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একটি প্রতিষ্ঠানের সম্পদ 20,000, দায় 5,000 হলে মালিকানা সত্ত্ব কত? তো সম্পদ থেকে দায় বাদ দিলে তো মালিকানা সত্ত্ব হবে, তাই না? এই জিনিসটা আমি উপস্থাপন করে দেখাইলাম।
সম্পদ 20,000, দায় 5,000, মালিকানা সত্ত্ব হট। তো এখানে কত টাকা দিলে দুই দিক সমান হবে? 15,000। 15,000 সঠিক উত্তর। একটি প্রতিষ্ঠানের সম্পদ এত, মালিকানা এত, দায় কত? তো আবার আমরা নিচে করতে পারি। এই যে সম্পদ লিখলাম, মালিকানা লিখলাম, তা এই হট চিহ্ন, এখানে দায় কত টাকা হবে? এই 20,000 ধরে বিয়োগ করি, 30,000 থেকে দুইটার পার্থক্য মাঝখানে বসলে দুই দিক সমান হবে, তাই না? তো এই 10,000 হচ্ছে দায়, অর্থাৎ এই 30,000 থেকে 20,000 বাদ দিয়ে 10,000 দায়। একটি প্রতিষ্ঠানের দায় এত, মালিকানা সত্ত্ব এত, সম্পদ কত, তাই না? লক্ষ্য করি, এই যে দায় আছে 20,000, মালিকানা সত্ত্ব আছে 40,000। এখন বাম দিকে কত হবে? হট, এই দুটো যোগ করলে তো বাম দিকে 60,000 হবে। 60,000 সম্পদ, তাই না? এই 60,000। ধারে 10,000 টাকার পণ্য ক্রয় হিসাব সমীকরণের ড্যাশ এল বৃদ্ধি পাবে, তাই না? দায় বৃদ্ধি পাবে ধারে পণ্য ক্রয় করলে। আরেকদিকে মালিকানা সত্ত্ব ই হ্রাস পাবে, কিন্তু এখানে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি দিয়ে আছে, সেজন্য এটি হবে না। অফিস ভাড়া বাবদ 20,000 টাকা চেক প্রদান হিসাব সমীকরণের ড্যাশ ই হ্রাস পাবে। ভাড়া প্রদান করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা কমে, মালিকানা মানে ই। বেতন বাবদ প্রদান এত টাকা, ই হ্রাস পাবে। কোনো খরচ প্রদান করলে ই হ্রাস পাই, বিষয়টি মনে রাখবো। কোনো খরচ হলে ব্যবসার মালিকানা সত্ত্ব কমে। মজুরি প্রদান, এটাও ই হ্রাস পাবে, তাই না? সহজ প্রশ্ন, একই ধরনের প্রশ্ন কয়েকটা দিয়েছি। আসবাবপত্রের অবচয়, এটা কি হবে? এটাও ই হ্রাস পাবে, অবচয় যেহেতু খরচ হলেই ই হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ওনার্স ইকুইটি। বেতন বকেয়া রয়েছে, এটির দ্বারা হিসাব সমীকরণের ড্যাশ দায় বৃদ্ধি পাবে। বকেয়া বেতন দায় বৃদ্ধি পাবে, তাই না? দায় বৃদ্ধি পাবে। আরেকটা পক্ষ হচ্ছে ই হ্রাস পাবে, কিন্তু এখানে তো ই বৃদ্ধি দেওয়া আছে, তাই এটি হবে না। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ আজকে আমি 100টি প্রশ্ন আলোচনা করব। ভাড়া বকেয়া রয়েছে, হিসাব সমীকরণের কী হবে? এল বৃদ্ধি পাবে। খরচ বকেয়া থাকলেই দায় বৃদ্ধি পাবে, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি প্রতিষ্ঠান বছর শেষে 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে। নগদে যদি ক্রয় করে সম্পদ বাড়বে, সম্পদ কমবে, অর্থাৎ শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে। ঋণ গ্রহণে এত টাকা, হিসাব সমীকরণে দায় বৃদ্ধি পাবে, সহজ, তাই না? ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, এল বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অগ্রিম প্রাপ্ত উপভাড়া 2,000 টাকা, হিসাব সমীকরণের কী হবে? অগ্রিম প্রাপ্ত উপভাড়া হলে কিন্তু দায় বৃদ্ধি পায়, আয় অগ্রিম থাকলে দায় হয়, তাই এল বৃদ্ধি পাবে, এল বৃদ্ধি পাবে, কারণ দায় বৃদ্ধি পেলে এল বৃদ্ধি পায়। নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, হিসাব সমীকরণে কী হবে? নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ টাকা কমবে, নগদ টাকা বাড়বে, মূলধন বাড়বে, অর্থাৎ ই বৃদ্ধি পাবে। অপরদিকে এ বৃদ্ধি পাবে, কিন্তু এ তো হ্রাস পেয়েছে, সেজন্য এটি হবে না। নগদে পণ্য বিক্রি করলে ই বৃদ্ধি পাবে, বিক্রয়িত আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি পায়। আরেকটা পক্ষ এ বৃদ্ধি তো এখানে নাই, হ্রাস আছে, সেজন্য হবে না। বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা, হিসাব সমীকরণের কী হবে? বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার বাড়ে না, এ বাড়ে, দেনাদার সম্পদ, এ বৃদ্ধি পাবে। বিনিয়োগের প্রাপ্ত সুদ এত টাকা, এটি দ্বারা আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি পায়, কিন্তু এখানে ই হ্রাস। আর একটা পক্ষ এ বৃদ্ধি পাবে, নগদ টাকা প্রাপ্তি, এ বৃদ্ধি পাবে। এই হিসাব সমীকরণের এই লেনদেনটি এ বৃদ্ধি, ই বৃদ্ধি, এ বৃদ্ধিতে ঠিক হবে। শিক্ষানবিশ সেলামি বাবদ এত টাকা প্রাপ্তি, হিসাব সমীকরণে কী হবে, তাই না? শিক্ষানবিশ সেলামি পাওয়া গেলে দায়, আয় বাড়ে, আয় বাড়লে মালিকানা বাড়ে, ই বাড়বে। উত্তোলনের সুদ এত টাকা, হিসাব সমীকরণের কী হবে, তাই না? উত্তোলনের সুদ যদি প্রদান করা হয় তাহলে কিন্তু উত্তোলনের সুদের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে, আবার মালিকানা সত্ত্ব কমে, ই বৃদ্ধি, ই হ্রাস, একটু জটিল আইটেম, তাই না? উত্তোলনের ফলে উত্তোলন মূলধন থেকে বিয়োগ হয়, সেজন্য ই কমে, আবার এটা কিন্তু আয় বাড়ে, আয় বাড়লে মূলধন বাড়ে, সেজন্য ই বৃদ্ধি, ই হ্রাস। একটু জটিল ছিল প্রশ্নটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যে প্রশ্নগুলি একটু জটিল মনে হবে সেগুলি বারবার দেখার মাধ্যমে আশা করি ভালো মতো বুঝতে পারবে। তো লক্ষ্য করি, মূলধনের সুদ এত টাকা, হিসাব সমীকরণের কী হবে? মূলধনের সুদের দুইটা পক্ষ, একটু হচ্ছে মূলধনের সাথে যোগ হবে, অর্থাৎ মূলধন বাড়বে, আবার ব্যয় বৃদ্ধি পেলে মূলধন কমবে, অর্থাৎ ই বৃদ্ধি, ই হ্রাস, ই বৃদ্ধি, ই হ্রাস।
পণ্য উত্তোলন, এইখানেও ই বৃদ্ধি ই হ্রাস, কয়েকটা লেনদেন আছে। যেমন পণ্য উত্তোলন, এর ফলে ই বৃদ্ধি পায় ই হ্রাস পায়। মূলধনের সুদ ধার্য হয়েছে, ই বৃদ্ধি পাবে ই হ্রাস পাবে। উত্তোলনের সুদ ধার্য হয়েছে, ই বৃদ্ধি পাবে ই হ্রাস পাবে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, ই বৃদ্ধি পাবে ই হ্রাস পাবে। এগুলি কিন্তু আমরা খেয়াল রাখবো। গ্রাহককে সেবা প্রদান, গ্রাহককে সেবা প্রদান করলে তো একদিকে সম্পদ বাড়বে আর একদিকে মালিকানা বাড়বে। এ বৃদ্ধি ই বৃদ্ধি, গ নম্বর সঠিক উত্তর। বিনামূল্যে পণ্য বিতরণ কী হবে হিসাব সমীকরণে? বিনামূল্যে পণ্য বিতরণ করার ফলে তো এই ই বৃদ্ধি ই হ্রাস পায়, কিছুক্ষণ আগে বলেছি। কেন ই বৃদ্ধি পাবে? বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয় কমে, ক্রয় কমলে কিন্তু মূলধন বাড়ে, অর্থাৎ আয় বাড়ে, আয় বাড়লে মূলধন বাড়ে। অপরদিকে পণ্য বিতরণটা ব্যয়, ব্যয় হলে আবার মালিকানা হ্রাস পায়। দুইটা পক্ষ, একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা ক্রয়, ক্রয় কমবে, ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে মূলধন বাড়ে, ই বাড়ে। আবার বিজ্ঞাপনের জন্য ব্যয়ের ফলে এই ই হ্রাস পায়, একটু খেয়াল রাখবো। পরের প্রশ্ন, নগদ আসবাবপত্র ক্রয় নগদে, হিসাব সমীকরণে কী হবে? তাই না, সহজ। সম্পদ বাড়বে সম্পদ কমবে, এ বাড়বে এ কমবে, এই খ নাম্বারটি সঠিক উত্তর। এ বাড়বে এ কমবে। ধারে পণ্য ক্রয়, হিসাব সমীকরণে কী হবে? ধারে পণ্য ক্রয় করলে একদিকে যেমন পাওনাদার বাড়ে, দায় বাড়ে, অপরদিকে ই হ্রাস পায়, ক্রয়ের ফলে ই হ্রাস পায়। অর্থাৎ এই এল বৃদ্ধি ই হ্রাস, সেটি সঠিক উত্তর। এল বৃদ্ধি ই হ্রাস। ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ টাকা বাড়ে, ব্যাংক জমা কমে, দুটোটাই সম্পদ, সম্পদ বাড়ে সম্পদ কমে, এ বাড়ে এ কমে, তাই না? নগদ উত্তোলন এত টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। নগদ উত্তোলন করলে নগদ টাকা কমবে, আবার উত্তোলনের ফলে মালিকানা কমবে, এ হ্রাস ই হ্রাস, এই যে সেটি সঠিক উত্তর। জনির নিকট থেকে পণ্য ক্রয়, তো ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে কী হবে? ই হ্রাস পাবে, মালিকানা এল বৃদ্ধি পাবে, ই হ্রাস এল বৃদ্ধি, এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এল বৃদ্ধি পাবে ধারে ক্রয়ের ফলে, আর একদিকে ক্রয়ের ফলে ব্যয় হয়, সেজন্য ই কমে। ক্রয় ফেরত এত টাকা, হিসাব সমীকরণে কী হবে? ক্রয় ফেরত দিলে পাওনাদার কমে, পাওনাদার কমলে দায় কমে, অর্থাৎ ই বৃদ্ধি এল হ্রাস। ক্রয় ফেরতের ফলে কিন্তু এল হ্রাস পায়, অপরদিকে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে, ক্রয় কমলে আয় বাড়ে, আয় বাড়লে ই বৃদ্ধি পায়। বিষয়টি খেয়াল রাখবো, কারণ ক্রয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, বিক্রয় ফেরত এত টাকা, লেনদেনটি হিসাব সমীকরণে কী হবে? তো বিক্রয় ফেরতের ফলে কিন্তু দেনাদার কমে, অপরদিকে বিক্রয় ফেরত এর ফলে আয় কমে, আয় কমলে আবার মূলধন কমে, অর্থাৎ দেনাদার কমবে মূলধন কমবে, সম্পদ কমবে মালিকানা কমবে, এই যে লাস্টটি সঠিক উত্তর। ইরাস ইরাস। সুনাম এত অবলম্বনে এত টাকা, হিসাব সমীকরণে কী হবে? সুনামের অবলম্বনটা ব্যয়, ব্যয় হলে মালিকানা কমে, আবার সুনামও কমবে, মানে এই কমবে, এরাস ইরাস, সেটি সঠিক উত্তর। দেনাদারের নিকট থেকে প্রাপ্তি, সম্পদ বাড়বে সম্পদ কমবে, তাই না? দেনাদার কমবে নগদ টাকা বাড়বে, দুটোটাই সম্পদ, এ বৃদ্ধি এ হ্রাস। পাওনাদারকে পরিশোধ 2000 টাকা, হিসাব সমীকরণে কী হবে? পাওনাদারে পরিশোধ করলে দায় কমে, আবার এ কমে, ওই যে এ হ্রাস এল হ্রাস, কোন জায়গায় আছে? এই যে খ নাম্বারটি সঠিক। সম্পদ কমবে দায় কমবে, এ হ্রাস এল হ্রাস। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো 60,000 টাকা, অনেক সহজ প্রশ্ন তাই না? এটার ফলে এ বৃদ্ধি পাবে ই বৃদ্ধি পাবে, 1 আর 3 সঠিক উত্তর। নগদে পণ্য বিক্রয়, এটার ফলে নগদ টাকা বাড়বে মূলধন বাড়বে, এ বৃদ্ধি ই বৃদ্ধি, এই যে এই খ নাম্বারটি সঠিক। বাকিতে পণ্য বিক্রয় করা হলো, এ বৃদ্ধি পাবে ই বৃদ্ধি পাবে, সহজ প্রশ্ন তাই না? খ নাম্বারটি সঠিক। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেলে নগদ টাকা বাড়বে, আবার আবার ওপর দিকে মূলধন বাড়বে, এ বৃদ্ধি ই বৃদ্ধি। উপভাড়া বাবদ চেক প্রাপ্তি, এটাও এ বৃদ্ধি ই বৃদ্ধি, চেক পেলে ব্যাংক জমা বাড়ে, এ বাড়ে। উপভাড়া আয়, আয় হলে মূলধন বাড়ে, ই বাড়ে।
নিচের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে, তাই না? মোট যোগফল পরিবর্তন হবে কোনটি দ্বারা? পাওনাদারকে চেকে পরিশোধ, পাওনাদারও কমবে, ব্যাংক জমাও কমবে, দুই দিকে প্রভাব পড়বে। আর 1 নম্বরে সম্পদ বাড়বে, সম্পদ কমবে, তারপরটা সম্পদ বাড়বে, সম্পদ কমবে, একদিকের প্রভাব। আবার শেষেরটা কিন্তু দায় বাড়বে, মালিকানা কমবে, এটাও কিন্তু একদিকের প্রভাব। শুধুমাত্র গ নম্বরে দুই দিকে প্রভাব পড়বে, দায় কমবে, সম্পদ কমবে। নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলের নিট পরিবর্তন ঘটবে? নিট পরিবর্তন ঘটবে আর দুই দিকের পরিবর্তন হবে, এক কথা। অগ্রিম ভাড়া পরিশোধ না, এটা হবে না। বকে ধারে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়গুলো ক্রয় করলে নগদ টাকা কমে, আবার ক্রয়ের ফলে মালিকানা কমে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর মোট যোগফলের পরিবর্তন হবে না? মোট যোগফলের পরিবর্তন হবে না, তাই না? যে নগদে আসবাবপত্র ক্রয়, এটার ফলে সম্পদ বাড়বে, সম্পদ কমবে, অর্থাৎ যোগফল পরিবর্তন হবে না। নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর কাঠামোগত পরিবর্তন ঘটবে? কাঠামোগত পরিবর্তন ঘটবে মানে ওই এক সাইডের পরিবর্তন হবে, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে ওই দায় বাড়বে, মালিকানা কমবে, একদিকের পরিবর্তন হবে, উভয় দিকে পরিবর্তন হবে না। হিসাব সমীকরণ সবসময় প্রভাবিত করবে এই লেনদেনের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবিত পড়বে। কারণ বর্তমানে লেনদেনের সংজ্ঞায় বলা যায় হিসাব সমীকরণকে প্রভাবিত করে এই সমস্ত আর্থিক ঘটনাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করবে হিসাব সমীকরণকে, হিসাব সমীকরণকে প্রভাবিত করে। একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করবে আর্থিক অবস্থার বিবরণীতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইটা প্রশ্ন কিন্তু এক, অপশন আলাদা। কিছুক্ষণ আগে বললাম একটি ব্যবসায়িক লেনদেনের সবসময় প্রভাবিত করবে হিসাব সমীকরণকে, আবার এইখানে উত্তরটা দিলাম কি আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না? তাহলে দুইটা কেমন মনে হচ্ছে না? কারণ এই আর্থিক অবস্থার বিবরণীতে যে আমরা যে উপস্থাপন করি সেটা কিন্তু হিসাব সমীকরণের ব্যবহার, হিসাব সমীকরণের বিশেষ করে প্রভাব আর আর্থিক বিবরণীতে প্রভাব সেম কথা। কারণ আর্থিক অবস্থার বিবরণীতেও আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব লিখি, হিসাব সমীকরণেও সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব লিখি। সেজন্য একই প্রশ্নের দুইটা অ্যান্সার হতে পারে, কিন্তু একসাথে দুইটা থাকবে না, আলাদা থাকবে। যে সকল হিসাবে ডেবিট জের হয়, সহজ প্রশ্ন। ডেবিট জের হয় যে সম্পদ ব্যয় এবং উত্তোলনের ডেবিট জের হয়, অন্যদিকে এই দায়ের ক্রেডিট জের হয়, মূলধনের ক্রেডিট জের হয়, এই রাজস্ব আয়ের ক্রেডিট জের হয়, তাই না? যে সকল হিসাবের ক্রেডিট জের হয়, এই যে দায়, রাজস্ব আয়, মালিকের সত্ত্ব। রাজস্ব আয় বলতে আয় বোঝায়, রাজস্ব আয় বলতে ব্যবসার আয় বোঝায়, রেভিনিউ। নিচের কোন লেনদেনের ফলে মোট সম্পদ এত টাকা বৃদ্ধি পাবে? নগদে আসবাবপত্র ক্রয়, এটা বাড়বে না মোট সম্পদ। বাকিতে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করলে কিন্তু সম্পদ বাড়বে, দায় বাড়বে। এখন তোমাদের মনে হতে পারে নগদে আসবাবপত্র ক্রয় করলেও তো সম্পদ বাড়ে। এখানে সম্পদ বাড়বে এবং সম্পদ কমবে, ফলে সম্পদের পরিমাণ সমান সমান থাকবে, নিচেরটাও সমান সমান থাকবে। বাট খ নাম্বারে যন্ত্রপাতি বাড়বে, অপরদিকে দায় বাড়বে। আমাদের বলেছিল মোট সম্পদ কত টাকা বাড়বে, এই লেনদেনটি দ্বারাই সম্পদ বৃদ্ধি পাবে। নিচের কোন লেনদেনের ফলে বহিদায় এত টাকা বৃদ্ধি পাবে? এই অগ্রিম গ্রহণের ফলে। অগ্রিম গ্রহণ করলে দায় বৃদ্ধি পায়, অগ্রিম আয় দায়, বিষয়টি মনে রাখবো। নিচের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বে এত টাকা বৃদ্ধি পাবে, তাই না? তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে যে অনুপার্জিত আয় অর্জিত হলে, অর্জিত হলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অনুপার্জিত আয় অর্জিত হলে দায় কমে আয় বাড়ে, দায় কমে আয় বাড়ে, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এই প্রশ্নটি কিন্তু উচ্চতর দক্ষতা নির্ভর প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে লক্ষ্য করি। প্রশ্নে বলেছে বছরের শুরুতে সম্পদ 4000, মালিকানা সত্ত্ব 3000 এবং সম্পদ বেড়েছে 1000, দায় কমেছে 500। বছর শেষে মালিকানা সত্ত্ব কত? এই যে ডান দিকের অপশনে একটা টিক মারতে হবে, তাই না? এখন এই জায়গাটা ফাঁকা রেখেছি আমি এই গণনা কার্য করার জন্য, লক্ষ্য করি। তো গণনা কার্য করে আমরা টিক চিহ্ন দিব। প্রথমে এটা লিখে নেব, সূত্র সম্পদ সমান দায় প্লাস মালিকানা, এটা তো হিসাব সমীকরণের সূত্র, আমরা তো জানি। বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ ছিল 4000,
মালিকানা সত্ত্ব ছিল 3000, মালিকানা সত্ত্বের নিচে লিখলাম দায় কত হবে, এই দুইটার পার্থক্য 1000 দায় হবে। প্রথম লাইনটা পূর্ণ করলাম। কিভাবে? সম্পদের নিচে সম্পদ লিখলাম, মালিকানা সত্ত্ব লিখলাম, দুইটার পার্থক্য মাঝখানে দায় হলো, দুই দিক সমান হলো। এইবার বছরের মাঝে কি পরিবর্তন ঘটেছে? এই যে উক্ত বছরে সম্পদ বেড়েছে 1000, সম্পদের সাথে যোগ করব। দায় কমেছে 500, দায়ের সাথে বিয়োগ করব। নিচে দাগ দিব, নিচে দাগ দিয়ে যোগ বিয়োগ করে নামাবো। 4000 আর 1000 যোগ করে 5000 সমান দিব। 1000-এর সাথে 500 বিয়োগ করে 500 প্লাস দিব, শেষেও সমান করব। এটা যোগ করে নিচে নামাবো না, এইটা সমান করব। 5000 থেকে 500 বিয়োগ করলে 4500। এই লাইনটা আমরা নিলাম, তাই না? কি বলেছিল? বছর শেষে মালিকানা সত্ত্ব কত, এই যে 4500, এটা উত্তর হবে। একটু কঠিন আছে। তা এই ধরনের প্রশ্ন আরও একটা লক্ষ্য করি। এই যে বছরের শুরুতে সম্পদ ছিল 4000, মালিকানা সত্ত্ব 3000, সম্পদ বেড়েছে 1000, দায় কমেছে 500, মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে? প্রশ্ন কিন্তু একটু আলাদা আছে। ইতিপূর্বে বলেছিল মালিকানা সত্ত্ব কত, আর এখানে বলছে মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে। তো ভালো করে লক্ষ্য করি, আবার সেই সূত্র লিখব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা। প্রারম্ভিক জের লিখব দেখে দেখে, এই 4000 লিখব সম্পদের পাশে, 3000 লিখব মালিকানা সত্ত্বের পাশে, দায় হবে এই দুইটার পার্থক্য 1000। প্রথম লাইনটা পূর্ণ করলাম এই দুইটা তথ্যের আলোকে। আচ্ছা, এবার পরিবর্তনটা লক্ষ্য করি, কি পরিবর্তন ঘটেছে? সম্পদ বেড়েছে 1000, সম্পদের সাথে যোগ করব। দায় কমেছে 500, দায়ের সাথে বিয়োগ করব। এইখানে কিছু পরিবর্তন বলা নাই, এবার যোগ করে নিচে নামাবো। এখানে বাম দিক 5000 হয়, 4000 আর 1000 যোগ করে, এটা বিয়োগ করলে 500 হয়। 5000 থেকে 500 বিয়োগ করলে 4500। এখন 4500 কি এইটা হবে উত্তর? না, এইটা কিন্তু উত্তর হবে না। এখন উত্তরে বলছে, কি বলছে প্রশ্নে? মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে। কত টাকা বৃদ্ধি পেয়েছে বলতে এই দুইটার পার্থক্য উত্তর হবে। আগে ছিল 3000, এখন আছে 4500, বৃদ্ধি পেয়েছে 1500। খেয়াল রাখবো বিষয়টা। যদি বলতো মালিকানা সত্ত্ব কত, তাহলে 4500 উত্তর হতো। কিন্তু এখানে বলেছে মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে, এই 1500 টাকা বৃদ্ধি পেয়েছে। কিভাবে? প্রথমে ছিল 3000, পরে হয়েছে 4500, 1500 টাকা বৃদ্ধি পেয়েছে। দুইটার পার্থক্য একটু কঠিন, কিন্তু ভালো করে লক্ষ্য করি। বছরের শুরুতে সম্পদ এত, মালিকানা সত্ত্ব এত, সম্পদ বেড়েছে এত, দায় কমেছে এত, দায় কত টাকা। একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আমি দেখাচ্ছি, লক্ষ্য করি। সেই সূত্র লিখলাম, প্রারম্ভিক জের ওই প্রশ্ন দেখে দেখে লিখলাম 4000, এই দায়ের কত, মালিকানা সত্ত্ব 3000, দায় হবে 1000, তাই না? পরপর 3বার এটা দেখালাম, এটা পারবে। পরিবর্তন কি ঘটেছে ভালো করে লক্ষ্য করি। এই যে সম্পদ বেড়েছে 1000, সম্পদের সাথে যোগ করব। দায় কমেছে 500, সেই সেম কথা, 500 বিয়োগ করব। তারপরে এগুলো নামাবো, নামিয়ে নিচে নিয়ে লিখব। বাম দিকে যোগ করে 5000, এখানে বিয়োগ করে 500। এখানে কত হবে? 5000 থেকে 500 বিয়োগ করলে 4500, এটা পূর্ণ করলাম। প্রশ্ন কি বলেছে? বছর শেষে দায় কত। বছর শেষে দায় এই 500 টাকা, এই 500 টাকা উত্তর হবে। খেয়াল রাখবো বিষয়টা। পরের প্রশ্ন একটু আলাদা করেছি, লক্ষ্য করি। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ছিল 5000, মালিকানা সত্ত্ব 5000, হ্যাঁ, আর সম্পদ 8000। মালিকানা সত্ত্ব এখানে আগে দিয়েছি, তো সাজায় সেই পূর্বের মতো সূত্র লিখে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা। এরপরে প্রারম্ভিক কী ছিল? সম্পদ ছিল এই 8000, সম্পদ কিন্তু শেষে আছে, সমান এই 5000 হচ্ছে মালিকানা। দায় কত হবে? এই দুটার পার্থক্য দায় মাঝখানে হবে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। উক্ত বছরে সম্পদ বেড়েছে 50%। তা পরিবর্তন কি ঘটেছে? সম্পদ 50% মানে কি? 8000-এর 50%, 4000 যোগ দায় কমেছে 60%, 30,000-এর 60%, 3 6 1800। 8000 আর 4000 যোগ করে 12,000 বামে হবে, সমান 3000 থেকে 1800 বিয়োগ করলে 1200। এবার এইখানে কত হবে? 12,000 থেকে 1200 বিয়োগ করলে এইটা হবে 10,800। প্রশ্নে কী ছিল? বছর শেষে মালিকানা সত্ত্ব কত। এই বছর শেষে মালিকানা সত্ত্ব এই আইটেমটি, উত্তর 10,800। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব সম্পদ 5000 এবং 8000, সেই পূর্বের মতো। তো আমরা সূত্র লিখি,
এই সূত্রটা লিখলাম। সম্পদ এই যে 8,000 সমান মালিকানা সত্ত্ব 5,000, দায় হবে 3,000, দুইটার পার্থক্য। এবার আমরা কি করব, পরিবর্তন কি ঘটেছে, সম্পদ বেড়েছে 50%, পূর্বের মতো লিখলাম। দায় কমেছে 60%, আবার সেই নিচের লাইনটা পূর্ণ করলাম পূর্বের মতো, যোগ করে 12,000, এইখানে বিয়োগ করে 1200, আর এইখানে এই 12,000 থেকে 1200 বিয়োগ করে এখানে কত হবে, এই 10,800। প্রশ্নে কী ছিল, মালিকানা সত্ত্ব কত টাকা বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 5,000, পরে হয়েছে কত, 10,800, তো দুইটার পার্থক্য, টাকা বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব সম্পদের পরিমাণ সে পূর্বের মতো, পূর্বের লেনদেনটি লিখেছি, তো সাজিয়ে নিই পূর্বের মতো, একটু দ্রুত দেখালাম যেহেতু সেম সেই জন্য। এইবার আমরা কি করব, নিচের লাইনটা লিখলাম সে পূর্বের মতো। প্রশ্নে কি বলেছে, বছর শেষে দায় কত, এই 1200 টাকা দায়। এই যে বছর শেষে দায় সোজা সমাপনী দায় 1200। কীভাবে পেয়েছি, এই 3,000 থেকে 1,800 বিয়োগ করে এটা পেয়েছি, 1200 টাকা উত্তর। বছরের শুরুতে মালিকানা কত, 6,000, দায় 4,000, সম্পদ 15,000, উক্ত বছরের সম্পদ 15,000 টাকায় মানে কি মোট, দায় এত টাকায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব কত টাকা, তাই না? ভালো করে লক্ষ্য করি, এই যে সূত্রটা লিখলাম। প্রারম্ভিকটা আগে লিখি, প্রারম্ভিক এই মালিকানা সত্ত্ব আছে 6,000, যোগ দায় আছে কত, 4,000। ভালো করে লক্ষ্য করি, এখানে এই যে মালিকানা সত্ত্ব আছে 6,000, দায় আছে 4,000, সম্পদ কত হবে, এই দুটো যোগ করে 10,000 বামে হবে। 10,000 কিন্তু ছিল না, দায় এবং মালিকানা যোগ করে মোট সম্পদ হয়, এটা তো আমরা জানি, তাই না? তো এবার পরিবর্তন কি হয়েছে লক্ষ্য করি, সম্পদ হয়েছে বছর শেষে 15,000, আগে ছিল 10,000, এখন হয়েছে 15,000, তাহলে বৃদ্ধি পেয়েছে 5,000। দায় আগে ছিল 4,000, এখন হয়েছে 6,000, তাহলে 2,000 বৃদ্ধি পেয়েছে। এটা থেকে এটা বিয়োগ করে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে কত, 3,000। এখন সব যোগ করি, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। প্রশ্নে কি বলেছে, বছর শেষে মালিকানা সত্ত্ব কত, 9,000। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব 6,000 টাকা এবং দায় 4,000 টাকা, উক্ত বছরের সম্পদ সমাপনী শেষে সম্পদ 15,000 টাকায় উন্নীত হয়েছে এবং দায় 6,000 টাকায় বৃদ্ধি পেয়েছে। বছর শেষে সম্পদ কত টাকা বৃদ্ধি পেয়েছে। তো লক্ষ্য করি, আমরা সূত্র অনুযায়ী সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব লিখলাম। প্রারম্ভিক কী ছিল, এই যে মালিকানা সত্ত্ব ছিল 6,000, মালিকানা সত্ত্ব নিচে লিখলাম। দায় ছিল 4,000, দায়ের নিচে লিখলাম। এবার এই দুটো যোগ করে বাম দিকে সম্পদ হবে। এখন বিষয়টি হচ্ছে, পরে বলেছে উক্ত বছরের সমাপনী সম্পদ হচ্ছে 15,000 টাকা, তাহলে সম্পদ সমাপনী সম্পদ বছরের প্রথমে ছিল কত, 10,000, এখন হয়েছে কত, 15,000, তো বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন প্রশ্নেও চাইছে কত টাকা বৃদ্ধি পেয়েছে, এই 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে সম্পন্ন করা লাগবে না, আমাদের প্রারম্ভিক সম্পদের সাথে এই সম্পদের পার্থক্যটাই এই 5,000 টাকা বের হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বছরের শুরুতে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ যথাক্রমে 10,000 ও 2,000 টাকা, উক্ত বছরে দায় 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পেয়েছে, বছর শেষে সম্পদ কত টাকা। সহজ প্রশ্ন, লক্ষ্য করি বছরের শুরুতে কী কী ছিল, আমরা আগে সূত্রটা লিখি। এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ ছিল 10,000, 10,000 লিখব সম্পত্তির নিচে প্রারম্ভিক বলে, আর দায় ছিল কত, 2,000, দায় নিচে লিখব। এবার 10,000 থেকে 2,000 বাদ দিলে মালিকানা সত্ত্ব 8,000 বের হলো, তাই না? এই লাইনটা পেলাম। এবার পরিবর্তন কি হয়েছে, দায় 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তো দায়ের সাথে যোগ করব 3,000 টাকা। এই যে 3,000 টাকা দায়ের সাথে যোগ করলাম। মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পেয়েছে, কমে গেছে, 5,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করলাম। এবার আমরা যোগ বিয়োগ করে ডান দিকে নামাবো, 8,000 থেকে 5,000 বাদ দিয়ে 3,000, আর এইখানে 2,000 আর 3,000 যোগ করে 5,000, এই হলো মালিকানা সত্ত্ব।
এই যে শেষে। এখন সম্পদ কত হবে, তাই না? সম্পদ এই যে 5,000 আর 3,000 যোগ করে যেটা, সেটাই তো বাম দিক মিলতে হবে, 8,000 টাকা। এই 8,000 টাকা সম্পদ হিসেবে গণ্য হবে, সমাপনী। এই যে 8,000 টাকা, উত্তর খ। এই ধরনের প্রশ্ন এটাই শেষ। এরপরে আবার সাধারণ প্রশ্নে আসবো। লক্ষ্য করি, বছরের শুরুতে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ এত টাকা, উক্ত বছরে এত টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানার সাথে এত টাকা হ্রাস পেয়েছে। সেম প্রশ্ন, খালি উত্তর আলাদা হবে। বছর শেষে দায় কত টাকা, তাই না? তো দায় তো এখান থেকে বের করা যায়, হ্যাঁ এখান থেকেই তো বের করা যায়। দায় বছরের শুরুতে কত ছিল, 2,000, আর 3,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 আর 3 তো 5,000, উপর থেকে উত্তরটা বের করা যায়। তারপর আমরা এই যে ছকে করি, সূত্র অনুযায়ী লিখলাম, এক ফরম্যাটে সব করি। সম্পদ লিখলাম এবং দায় লিখলাম, এই 2,000 দায়, এটা থেকে এটা বিয়োগ করে 8,000 মালিকানা সত্ত্ব। এবার কি বলেছে, দায় বৃদ্ধি পেয়েছে 3,000 টাকা, দায়ের সাথে যোগ করব। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 5,000 টাকা, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। এবার এইগুলো যোগ বিয়োগ করে নামাবো ডান দিকেরগুলি। এখানে 5,000 হবে আর এইখানে 3,000 হবে। এবং প্রশ্ন ছিল কি, দায় কত টাকা, এই 5,000 টাকা দায় বছর শেষে, 5,000 টাকা উত্তর হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে কি হবে, তাই না? ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট হবে, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট হবে। পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয় কিসের ভিত্তিতে? কারবারি বাট্টা বাদ দেওয়ার পর, কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয়। কোনটির নামে হিসাব লেখা হয়? ক্রয় নামে হিসাব লেখা হয়, অন্যদিকে পণ্য, চেক, মাল এগুলি নামে কোনো হিসাব লেখা হয় না। পরবর্তী প্রশ্ন, স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? এক্ষেত্রে এই যে এটা সঠিক, পুস্তক মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, এইটা। যেমন এই যে আমি একটু উদাহরণ দিলাম, মনে করি একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 75,000, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় এই 30,000। তো বহিমূল্য হবে এই যে সম্পত্তির মূল্য 70,000 থেকে 30,000 পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে এই 40,000 টাকা। পুঞ্জীভূত অবচয়ের আর এক নাম অবচয় সঞ্চিতি। বাট্টা পাওয়া গেলে এত টাকা, এই ক্ষেত্রে জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। বাট্টা মঞ্জুর করা হলো এত টাকা, এক্ষেত্রে জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন, তাই না? জাবেদা হবে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এক্ষেত্রে কয়েকটা জাবেদার প্রশ্ন এসেছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5,000 টাকা, এক্ষেত্রে জাবেদায় উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান, তো এই ক্ষেত্রে জাবেদায় উত্তোলন ডেবিট, কারবারের বেতন প্রদান ব্যক্তিগত অর্থ দ্বারা, তাই না? পরবর্তী প্রশ্ন, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান, তো বেতন ডেবিট, মূলধন ক্রেডিট হবে। এই যে বেতন হিসাব ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে, মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। উত্তোলনের উপরে 500 টাকা সুদ ধার্য করা হলে উত্তোলন হিসাব ডেবিট হবে আর উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট হবে। মূলধনের সুদ ধার্য করা হলে মূলধন হিসাব ক্রেডিট হবে আর মূলধনের সুদ ডেবিট হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ঋণের সুদ 2,000 টাকা ধার্য করা হলে জাবেদা কী হবে, তাই না? ঋণ হিসাব ক্রেডিট হবে। ঋণের সুদের জন্য জাবেদা ঋণের সুদ ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের উদ্দীপকটি পড়ে 84 এবং 85 নং প্রশ্নের উত্তর দাও। জনাব আমিনুল 60,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করে এবং কর্মচারীদের বেতন প্রদান করেন 45,000 টাকা। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে 60,000 টাকার উৎস দলিল কোনটি? এই যে এই 60,000 টাকার উৎস দলিল হবে চালান ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত দলিল।
ধারে ক্রয় এবং ধারে বিক্রয় সংক্রান্ত উৎস দলিল হচ্ছে চালান। উদ্দীপকে বর্ণিত লেনদেনের জন্য জনাব আমিনুলের হিসাব রক্ষক কি করবে? চালানে লিপিবদ্ধ করবে। আর কি করবে? আর একটা প্রশ্ন ছিল, কিন্তু আরেকটা প্রশ্ন ছিল কি জন্য পরিশোধ করেছে নগদ। দেখে আসি প্রশ্নটা একটু। এই যে প্রশ্নটা দেখে আসি। এই যে কর্মচারীদের বেতন প্রদান, এটার জন্য ডেবিট নোট প্রদান করবে। তাহলে সঠিক উত্তর হবে চালান এবং ডেবিট ভাউচার। এই যে প্রশ্নটি লক্ষ্য করি, এখানে দুইটা লেনদেন ছিল। একটা হচ্ছে বাকিতে ক্রয় চালান, যেটি সম্পৃক্ত চালান, আর নগদে বেতন প্রদানটার জন্য প্রমাণপত্র হচ্ছে ডেবিট ভাউচার। তো সঠিক উত্তর হবে এই যে চালান এবং ডেবিট ভাউচার, এই দুটো সঠিক উত্তর, 1 এবং 3। পরবর্তী আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি। নিম্নের উদ্দীপকটি পড়ে 86 ও 87 নং প্রশ্নের উত্তর দাও। জনাব আকিব 2000 টাকার পণ্য জনাব রমজানের নিকট ফেরত পাঠায়। তো এই লেনদেনটি কিন্তু রমজানের নিকট বিক্রয় ফেরত আর আকিবের নিকট ক্রয় ফেরত, কেননা আকিব রমজানকে ফেরত দিয়েছে। প্রশ্নে বলছে রমজানের 2000 টাকা হিসাবে দলিল কোনটি? তো বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয় ফেরত ক্রেডিট নোট, বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল ক্রেডিট নোট। উদ্দীপকে বর্ণিত লেনদেনের জনাব আকিবের বইতে লেনদেন হবে, একটা হচ্ছে ক্রয় ফেরত ডেবিট নোট, আরেকটি ছিল শিক্ষানবিশ ইসলামী যেটি ক্রেডিট ভাউচার। ডেবিট নোট এবং ক্রেডিট ভাউচার, এবং এই 1 এবং 2 সঠিক উত্তর। নিচের উদ্দীপকটি পড়ে 88 এবং 89 নং প্রশ্নের উত্তর দাও। জনাব রাজ 20,000 টাকার পণ্য জনাব নিশাতের নিকট বিক্রয় করে, বিমা সালামি বাবদ এত টাকা প্রদান করে। প্রশ্ন হচ্ছে রাজের বইতে 20,000 টাকার লেনদেন কোনটি? চালান, তাই না? রাজের বইতে রাজ তো পণ্য বিক্রয় করেছে, তাহলে রাজের নিকট বই চালান হবে। আর নিশাতের নিকট এটি আন্তঃচালান, যে কেনে তার কাছে আন্তঃচালান। উদ্দীপকে বর্ণিত লেনদেনটি জনাব রাজ এর হিসাব সংরক্ষণ কি করবে? চালান তৈরি করবে। আর একটা লেনদেন কি যেন ছিল, দেখে আসি। এই যে আর একটা বিমা সালামি প্রদান, এটা ডেবিট ভাউচার আর চালান দুইটা হিসাব সংরক্ষণ করবে। এই যে চালান আর ডেবিট ভাউচার, 1 এবং 3 সঠিক উত্তর। চালানের উল্লেখ থাকে ড্যাশ, চালানে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, দর থাকে, ক্রেতার নাম থাকে, কারবারি বার্তা থাকে, সবগুলোই তো থাকে। যেমন এই যে একটি চালান আমি উপস্থাপন করলাম, এখানে আর একটু ব্যাকে যাই। এই যে এখানে কিন্তু এই যে ক্রেতার নাম আছে, দর আছে, পরিমাণ আছে, শর্ত আছে, এগুলি চালানে উল্লেখ থাকে। একটি চালান আমি কাল্পনিক চালান উপস্থাপন করলাম। ভাউচারে স্বাক্ষর থাকে কার? ভাউচারে স্বাক্ষর থাকে ক্যাশিয়ারের, হিসাব রক্ষকের, তাই না? এই দুইটা, ক্যাশিয়ার এবং হিসাব রক্ষক। তো এই যে আমি একটি ভাউচার উপস্থাপন করলাম, ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকে, যথাক্রমে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তাহলে এই ক্ষেত্রে ক্যাশিয়ার এবং হিসাব রক্ষকের স্বাক্ষর থাকে। উদ্দীপক প্রশ্নে ছিল লেনদেনের উৎস দলিল ড্যাশ, ভ্যাট চালান এবং চালান, এই দুটা, 1 এবং 3 সঠিক উত্তর। ডেবিট নোটে উল্লেখ থাকে ক্রেতার স্বাক্ষর থাকে আর ফেরতের কারণ থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। ডেবিট নোটে উল্লেখ থাকে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে না, ক্রেতার স্বাক্ষর থাকে আর ফেরতের কারণ থাকে। এই যে 3 সঠিক উত্তর। আচ্ছা দেখি, লক্ষ্য করি। এই যে আমরা একটি ডেবিট নোট উপস্থাপন করলাম। এই যে ক্রয় ব্যবস্থাপক মানে কি? যে কিনছে তার স্বাক্ষর থাকে ক্রেতার, সাথে এখানে কারণ উল্লেখ থাকে। এই যে কারণ উল্লেখ করে দিয়েছে, কি কারণে ফেরত দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, ক্রেডিট নোটে উল্লেখ থাকে বিক্রেতার স্বাক্ষর, টাকার পরিমাণ, ফেরতের কারণ, সবগুলোই থাকে। যেমন এই যে লক্ষ্য করি, একটি ক্রেডিট নোট উপস্থাপন করলাম। এই যে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে, টাকার পরিমাণ থাকে, কারণ থাকে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের ড্যাশ ও ড্যাশ মুদ্রিত থাকে, নাম এবং ঠিকানা লেখা থাকে ক্যাশ মেমোর উপরে। বিক্রয়
প্রতিষ্ঠানের, যে বিক্রি করছে সেই প্রতিষ্ঠানের। এই যে লক্ষ্য করি, একটি আমি ক্যাশ মেমোর ছক উপস্থাপন করলাম। এই যে লাল কালার দিয়ে রেখেছি, উপরে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা উল্লেখ থাকে। বিশেষ করে ক্যাশ মেমো, ক্রেডিট নোট, ডেবিট নোট সব ক্ষেত্রে এটা থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রেডিট ভাউচারে অন্তর্ভুক্ত হবে ড্যাশ। ক্রেডিট ভাউচারে আয় অন্তর্ভুক্ত হয়, পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, এই দুটা। ক্রেডিট ভাউচারে আয় অন্তর্ভুক্ত করতে হয়, আর ডেবিট ভাউচারে ব্যয় অন্তর্ভুক্ত করতে হয়। নগদে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এই লেনদেনের উৎস দলিল হিসেবে কোনটি ব্যবহার হবে? নগদে পণ্য বিক্রি করলে তো ক্যাশ মেমো ব্যবহার করা হয়, সাথে সাথে ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়। 1 এবং 3 সঠিক উত্তর। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। চালান ব্যবহার করা হয় বাকিতে ক্রয়ের ক্ষেত্রে, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে। 1 এবং 2 সঠিক উত্তর। অফিস ভাড়া 20,000 টাকার চেকে প্রদান, উৎস দলিল কোনটি? অফিস ভাড়া চেকে প্রদান করলে ভাড়া তো ডেবিট ভাউচার, ভাড়া প্রদান করা উৎস দলিল। মজুরি প্রদান, এটাও ডেবিট ভাউচার। ব্যয় প্রদান করা হলে ডেবিট ভাউচারের মাধ্যমে প্রদান করতে হয়। সরবরাহকারীকে পণ্য ফেরত দেওয়া হলো, নিচের কোনটি হিসাবভুক্ত হবে? সরবরাহকারীকে পণ্য ফেরত বলতে ক্রয় ফেরত। ক্রয় ফেরত মানে ডেবিট নোটের সাথে ক্রয় ফেরতের সম্পর্ক। নগদে পণ্য বিক্রয় নিচের কোনটির সাথে সম্পর্ক? ক্যাশ মেমো নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হলো, হিসাব সমীকরণের কী হবে, তাই না? পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হলে পাওনাদার কমবে, আবার স্বীকৃতি বিল মানে প্রদেয় বিল বাড়বে। দায় বাড়বে, দায় কমবে। এল বৃদ্ধি এল হ্রাস। পাওনাদার কমবে, প্রদেয় বিল বাড়বে, দুইটাই দায়ী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তীতে আমি অন্যান্য যে সমস্ত আরও এমসিকিউ রয়েছে এই হিসাব বিজ্ঞান সম্পর্কিত, সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।